শুরু করছে আমাদের মূল কবিতাটা। প্রথম দিকে এসে কবি বলছেন যে কি, বলো বীর বলো উন্নত মম শির। বলো বীর অর্থাৎ বীর তুমি বলো, প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে বলবে বীর তুমি বলো, বলো উন্নত মম শির। বলো উন্নত, উন্নত মানে হচ্ছে ঊর্ধ্বে, উন্নত মানে হচ্ছে ঊর্ধ্বে। একটা সমাসের ক্ষেত্রে একটা সমাসবদ্ধ শব্দ হচ্ছে উদ্ধতশীর অথবা উন্নতশীল। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে অর্থাৎ বীর ব্যক্তিকে বোঝানো হয়। বলো উন্নত মম শির, বীর তুমি বলো তোমার মাথা সকলের ঊর্ধ্বে। মম মানে হচ্ছে আমার, তাহলে আমরা একটু লিখি। মম শব্দটার অর্থ হচ্ছে কি, আমার। মাথায় রাখতে হবে মম শব্দটা শুধুমাত্র কবিতা এবং গানের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আবারও বলছি, মম শব্দটা শুধুমাত্র কবিতা এবং গানের ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেভাবে নজরুল কবিতার ক্ষেত্রে ব্যবহার করেছিলেন কি, বলবীর বল উন্নত মম শির। একইভাবে রবীন্দ্রনাথও কিন্তু ব্যবহার করেছেন তুমি রবে তুমি রবে নীরবে হৃদয়ে মম, অর্থাৎ আমার, তুমি আমার হৃদয়ে রবে। আচ্ছা, তা এই মম শব্দটা শুধুমাত্র কবিতা এবং গানের ক্ষেত্রে ব্যবহার করা যায়, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তাহলে বলছেন বলো উন্নত মম শির, বীর তুমি বলো আমার মাথা সকলের ঊর্ধ্বে। তাহলে শির মানে কি, শির মানে হচ্ছে মাথা বা মস্তক। তুমি বলো আমার মাথা সকলের ঊর্ধ্বে, আসলে বিষয়টা সে তার মাথা লম্বা, বিষয়টা এমন না, এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বোঝানো হচ্ছে সে অনেক বেশি দৃঢ়চেতা মানসিকতার অধিকারী। আর কতটুকু দৃঢ়চেতা, পরের লাইনে কবি বলছেন শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। শির নেহারি, শির মানে কি বলেছিলাম, মাথা। নেহারি মানে দেখে। তার নেহারি মানে কি, নেহারি মানে হচ্ছে দেখে অথবা প্রত্যক্ষ করে। তাহলে আমার মাথা দেখে, আমার শির দেখে, তাহলে এখানে শিরটা কি অর্থে ব্যবহার করা হয়েছে, দৃঢ়চেতা মনোভাব অর্থে। অর্থাৎ আমার দৃঢ়চেতা মনোভাব দেখে নতশির নিচু হয়ে আসে, মাথা নামিয়ে ফেলে আমার সামনে অবনত মস্তকে দাঁড়িয়ে যায় ওই শিখর হিমাদ্রির। শিখর মানে হচ্ছে চূড়া, ইংরেজিতে এটাকে অ্যাপেক্স বলা হয়ে থাকে, অর্থাৎ হিমালয়ের সর্বোচ্চ চূড়া। অর্থাৎ হিমাদ্রি মানে কি, হিমাদ্রি মানে হচ্ছে হিমালয় বা মাউন্ট এভারেস্ট আমরা যেটাকে বলি। অর্থাৎ আমরা সাধারণত, লাইনটা বুঝো ভালো করে, আমরা সাধারণত কোনো ব্যক্তিকে যখন অতি পরিমাণে সে দৃঢ়চেতা হয়, অতি পরিমাণে সে তার নিজের পথে অটল অবিচল থাকে, অনেক বাধা বিপত্তির পরেও আমরা লোকটাকে কি বলি, আমরা বলি সে পাহাড়ের মতো অবিচল, তাই না? ঠিক, কিন্তু কবি বলছেন যে কি, আমি পাহাড়ের মতো অবিচল না, আমি এত বেশি অবিচল, অর্থাৎ আমি পাহাড়ের চাইতেও এত বেশি অবিচল যে কি পাহাড় পর্যন্ত আমার সামনে মাথা নত করে ফেলে। আশা করি ক্লিয়ার হয়েছে। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আমার দৃঢ়চেতা মনোভাব দেখে হিমালয়ের শিখর পর্যন্ত, এভারেস্টের চূড়া পর্যন্ত আমার সামনে মাথা নত করতে বাধ্য হয়। এরপরে কবি বলছেন আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস। আমি চির দুর্দম, দুর্দম মানে হচ্ছে যাকে দমন করা যায় না। চির দুর্দম মানে চিরকাল যাকে কখনো দমন করা যাবে না। অর্থাৎ কবি বলছেন আমি হচ্ছে এমন এক প্রতিবাদী সত্তা, আমাকে কখনো দমন করা যাবে না। আসলে একজন মানুষকে মেরে ফেললে তার বিদ্রোহ সত্তা তো শেষ, কিন্তু কবি বলছেন যে কি আমি যে বিদ্রোহের ঘোষণা করেছি, এই বিদ্রোহ একজন থেকে 10 জনে ছড়িয়ে পড়বে, তোমরা কয়জনকে মারবা। আমি চির দুর্দম, আমার এই প্রতিবাদী সত্তাকে কখনোই মেরে ফেলা যাবে না। আমি চির দুর্দম দুর্বিনীত, দুর্বিনীত মানে হচ্ছে যার মধ্যে কোনো প্রকারের বিনয় নাই, শিষ্টাচার নাই, নৃশংস, আমি খুবই হিংস্র, আমি খুবই কঠোর। তাহলে কবি এই নেগেটিভ গুণাবলীগুলো কেন অর্জন করেছেন? কেন ব্যক্তি নিজেকে নিজে বলবে আমি দুর্বিনীত, আমি নৃশংস? হ্যাঁ, কেন বলবে এই ব্যক্তি নিজেকে নিজে এগুলো? কোনো কারণ তো আছে। অর্থাৎ কবি বলছেন আমি দুর্দম, আমি ব্রিটিশ যে বেনিয়াদি শক্তি আছে সেই বেনিয়াদি শক্তির বিরুদ্ধে আমি দুর্দম। বেনিয়াদি শক্তি, ইংরেজ শক্তি কখনো আমাকে দমন করতে পারবে না। ইংরেজ শক্তির বিরুদ্ধে আমি দুর্বিনীত, আমি শিষ্টাচার বঞ্চিত। তোমরা যদি আমাকে খারাপটা দাও, আমিও আমার হৃদয় যত ঘৃণা আছে সকল কিছু তোমাদের প্রতি আমি নিক্ষেপ করব। এরপরে বলছেন আমি নৃশংস, আমি অত্যন্ত কঠোর মানসিকতার অধিকারী। এই কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। এরপরে কবি বলছেন মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সাধারণত আমরা ইসলাম ধর্মে যারা আছে তারা বুঝে থাকি কেয়ামত অর্থ যেটা, বা পৃথিবী ধ্বংস অর্থে। কিন্তু এই মহাপ্রলয় শব্দটা কবি ইন্ডিকেট করেছেন হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে ইন্ডিকেট করে। এখানে মহাধর্ম মানে হচ্ছে নাট্যকলার উদ্ভাবক। আবার বলছি, নাট্যকলার উদ্ভাবক হচ্ছেন দেবতা শিব। নাট্যকলার উদ্ভাবককে কোশ্চেন আসতে পারে, দেবতা শিব। এই শিব নাট্যকলার উদ্ভাবন করেছেন এবং এই শিব অসুর বধ করেছেন। কি বধ করেছেন? অসুর বধ
করেছেন। দুইজন অসুর ছিল, একজনের নাম হচ্ছেন কালাসুর, আরেকজনের নাম হচ্ছেন গজাসুর। নাম কি? একজনের নাম হচ্ছে কালাসুর, আরেকজনের নাম হচ্ছে গজাসুর। এই দুই অসুরকে কে বধ করেছে? মহাদেব শিব। এই দুই অসুরকে ধ্বংস করে দেবতা শিব পৃথিবী থেকে যত প্রকার অন্যায় ছিল সকল অন্যায়কে তিনি দূরীভূত করে একটা প্রলয়ঙ্করী নৃত্য দিয়েছিল, এবং ওই নৃত্য থেকে, ওই তাণ্ডব নৃত্য থেকে পরবর্তীতে নাট্যকলার উদ্ভব হয়েছে। ঠিক কবি বলছেন যে কি মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ মানে হচ্ছে দেবতা শিব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেবতা শিবের যে ছবি সেটা দেওয়া আছে। আচ্ছা, মহাপ্রলয়ের আমি নটরাজ, অর্থাৎ কবি বলছেন আমি এই ব্রিটিশ বেনিয়াদী শক্তি হচ্ছে অসুর। এই ব্রিটিশ বেনিয়াদী শক্তি কি? অসুর। এই ব্রিটিশ বেনিয়াদী শক্তিকে, ইংরেজ শক্তিকে আমি দেবতা শিবের মতো ধ্বংস করে আমি তাণ্ডব লীলা বা তাণ্ডব নৃত্য প্রদান করব। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি সাইক্লোন। সাইক্লোন মানে কি? সাইক্লোন হচ্ছে বঙ্গোপসাগরে যে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়, এই ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন। কারণ এই বাংলাকে শাসন করছিল কারা? ইংরেজরা। তাই কবি বলছেন যে কি এই বাংলাদেশে উৎপন্ন হওয়া যে ঘূর্ণিঝড় আছে সেই ঘূর্ণিঝড় হচ্ছে সাইক্লোন, এবং সেই সাইক্লোনই হচ্ছে আমি। যে প্রশান্ত মহাসাগরে যে ঘূর্ণিঝড় উৎপন্ন হয় সেটা কি বলা হয়? টাইফুন বলা হয়। আচ্ছা, এক এক মহাসাগর এক একটা বলা হয়। তো বঙ্গোপসাগরে যেটা উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়? সাইক্লোন বলা হয়। কবি বলছেন যে কি আমি হচ্ছে সেই সাইক্লোন, যে সাইক্লোন কি করে? সকল কিছুকে ওলটপালট করে ধ্বংস করে দেয়। কবি বলছেন আমি সেই সাইক্লোন যেটা ব্রিটিশ বেনিয়াদী শক্তির শাসনকে, শোষণকে একেবারে শেখর থেকে ধ্বংস করে দিবে। আমি ধ্বংস। কবি বলছেন আমি সেই সাইক্লোন যা সকল কিছুকে ধ্বংস করে দেয়। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী। আমি মহাভয় মানে কি? আমি মহাভয় মানে হচ্ছে, কবি বলছেন আমার হৃদয়ে কোনো ভয় নাই, কিন্তু আমি মানুষের জন্য আতঙ্কের আরেক নাম। মানুষ বলতে কার জন্য? ব্রিটিশ ইংরেজ শক্তির জন্য। কবি বলছেন আমার হৃদয়ে কোনো ভয় নাই, আমাকে মেরে ফেলবা, মেরে ফেলো, কিন্তু আমি হচ্ছে মহাভয়। আমার যে আদর্শ, আমার যে চিন্তা, এই চিন্তা, আমার এই আদর্শ, আমার এই সত্য প্রতিষ্ঠার সংগ্রাম ইংরেজ শক্তির জন্য মহাভয়, আতঙ্কের আরেক নাম। তাই কবি বলছেন আমি মহাভয় কার জন্য? ইংরেজ শক্তির জন্য। আমি অভিশাপ পৃথিবীর জন্য আমি অভিশাপ। মূলত এখানে পৃথিবীর বলতে মূলত ইংরেজ শাসন জুড়ে যে অঞ্চলগুলো জুড়ে ইংরেজ শাসন ছিল, কবি বলছেন সেই পৃথিবীটার জন্য আমি অভিশাপ। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে আমি অভিশাপ হিসেবে এসে অন্যায়কে একেবারে দূরীভূত করে দিব। তো কবির যে একটা বৈষম্যমূলক, ইংরেজরা যে বৈষম্যমূলক একটা সমাজ গড়ে তুলেছিল, কবি বলছেন এই সমাজের বিরুদ্ধে আমি অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছি। এইবার কবি বলছেন আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। দুর্বার এবং দুর্দম শব্দটা একই অর্থে প্রদান করা হয়, যাকে দমন করা যায় না। আমি ভেঙে করি সব চুরমার, আমি সকল কিছুকে, অর্থাৎ ইংরেজ যত জায়গায় ইংরেজের শাসন আছে সকল শাসনকে আমি ভেঙে চুরে চুরমার করে দেই। এরপরে বলছেন আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল বানানটা একটু খেয়াল করবে, প্রায় সময় আসে। অনেক সময় আমরা উচ্ছৃঙ্খল বানানটা লিখতে গিয়ে এভাবে লিখি, অনেক সময় আমরা লিখি এভাবে, ঠিক আছে? এই বানানটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, এই বানানটা টোটালি ভুল। তাহলে আমরা লিখবো কিভাবে? চ আর ছ দিয়ে, উচ্ছৃঙ্খল। ঠিক আছে, এই বানানটা হচ্ছে সঠিক বানান। শব্দ উচ্ছৃঙ্খল না, উচ্ছৃঙ্খল, চ এবং ছয়ের উচ্চারিত হবে। এবার কবি বলছেন আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। অনিয়ম মানে কি? যে কোনো নিয়ম মানে না, নিয়মের ধার ধারণা। কবি বলছেন আমি অনিয়মী, আমি উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল মানে কি? শৃঙ্খলাকে অতিক্রান্ত, অর্থাৎ আমি শৃঙ্খলাকে অতিক্রম করে যাই। আমি কখনোই কোনো প্রকারের নিয়ম মানি না, আমি কোনো শৃঙ্খলার ধার ধারি না। আশা করি ক্লিয়ার হয়েছে। তাই কবি বলছেন যে কি আমি অনিয়ম শৃঙ্খল, আমি অনিয়মী, আমি কখনো শৃঙ্খলের মধ্যে থাকি না। অর্থাৎ কোন ধরনের শৃঙ্খলা? ওই ব্রিটিশরা যে শৃঙ্খলা দিয়েছে, আইন দিয়েছে, কবি আমি এগুলো মানি না, ধার ধারি না। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কত ডিপ একটা মিনিং কবি এখানে ব্যবহার করেছেন দেখো, একটু বইয়ের দিকে দেখলে দেখবা আমি দলে যাই। এখানে দলে বানানটা কীভাবে লিখেছে? এভাবে, তাই না? কিন্তু কবিতে চাইলে এভাবে লিখতে পারতেন আমি দলে যাই। কবি এভাবে না লিখে লিখেছেন এভাবে। জ্যোতি চিহ্নের এই
প্রয়োগের কারণে কবির অর্থটাকে সত্য অর্থে প্রকাশ করা যাচ্ছে। অর্থাৎ কবি যদি এভাবে লিখতেন আমি দোলে যাই, অর্থাৎ যত বন্ধন, যদি এভাবে লিখতেন আমি দোলে যাই যত বন্ধন, বোঝানো হতো তিনি ব্রিটিশদের পক্ষের লোক। আমি দলে যাই, এটা দোলে না, এটা দলে। দলে মানে কি, আমি তাদের সংগঠনে যুক্ত হই, তারা যত বন্ধন বাধা আইন তৈরি করেছে আমি তাদের সাথে যুক্ত হই, অর্থাৎ এটা দাঁড়াইতো। কিন্তু কবি এটা ব্যবহার না করে এখানে একটা জ্যোতি চিহ্ন লাগিয়ে উপর একটা কমা ব্যবহার করেছেন, যার কারণে এটা দ্বারা বোঝানো হচ্ছে আমি দলে যাই, অর্থাৎ আমি পায়ের তলায় পিষ্ট করি যত বন্ধন। তারা যে আইন তৈরি করেছে এই আইন দিয়ে তারা যত প্রকারের মানুষকে তাদের শৃঙ্খলার মধ্যে রাখতে চায়, এই আইনটাকে আমি আমার পায়ের তলায় পিষ্ট করি। যত নিয়ম কানুন শৃঙ্খল, তাদের যত শৃঙ্খলা আছে, যত নিয়ম কানুন আছে, সকল কিছুকে আমি আমার পায়ের তলায় পিষ্ট করি। এরপরে কবি বলছেন আমি মানি না কোনো আইন, আমি কোনো প্রকারের আইন মানি না। প্রত্যেকটা ব্যক্তি নিজেকে নিজে বলবে আমি ব্রিটিশ বেঙ্গলি শক্তির কোনো কিছুই আমি মানি না, আমি মানি না কোনো আইন, আমি কোনো প্রকারের আইন তাদের মানি না। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি ভরাতরি, তরি মানে কি নৌকা, ভরাতরি মানে কি, ভরাতরি শব্দটার অর্থ হচ্ছে সমৃদ্ধতার প্রতীক। আবারও বলছি, লিখে নাও, ভরাতরি শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধতার প্রতীক। আচ্ছা, একটা বিষয় চিন্তা করে দেখো, ব্রিটিশরা যে এই উপমহাদেশে এসেছে তারা কি 100% খারাপ ছিল? না। তারা যদি 9টা খারাপ কাজ করে থাকে, একটা কিন্তু ভালো কাজ করেছিল। এই যে তোমরা স্কুল কলেজে, আমরা ভার্সিটিতে পড়ছি, এই স্কুল কলেজ ভার্সিটির কাদের হাত ধরে এসেছে? ব্রিটিশদের হাত ধরে। এই যে রেলগাড়ি, টেলিগ্রাফ, এগুলো কাদের হাত ধরে এসেছে? ব্রিটিশদের হাত ধরে। ইঞ্জিন কাদের হাত ধরে এসেছে? তাদের হাত ধরে। এই যে বিদ্যুৎ ব্যবস্থার আবিষ্কার, এটা কাদের হাত ধরে এসেছে? তাদের হাত ধরে এসেছে। তাহলে এই যে তারা যে 100% খারাপ ছিল বিষয় কিন্তু এমন না, তারা কিন্তু কিছুটা ভালো কাজ বা বিষয় করছে, তাও করেছে যে তাদের নিজেদের স্বার্থের কারণে করেছে, এমনি এমনি করে নাই। আচ্ছা, তারপরে আমরা তো সেটা সুফল ভোগ করছি, এটা তাই না? তাই কবি বলছেন যে কি আমি ভরাতরি করি ভরাডুবি। এই যে তারা 9টা খারাপ কাজ করে একটা ভালো কাজ করতেছে, এই একটা ভালো কাজকে আমাদের সামনে তারা উন্নয়ন হিসেবে দেখাচ্ছে। ঠিক আছে, এই একটা ভালো কাজকে তারা আমাদের ভাগ্যের পরিবর্তন হিসেবে দেখাচ্ছে, অথচ 9টা যে খারাপ কাজ করেছে সেটা তারা দেখাচ্ছে না। ব্রিটিশদের কথা বলছি আমি এই জায়গায়। আচ্ছা, তাই কবি বলছেন যে কি তোমরা যে এই উন্নয়নের কথা বলো, তোমরা যে এই সমৃদ্ধশালিতার কথা বলো, আমাদের ভাগ্য পরিবর্তনের কথা বলো, তোমাদের এই সমৃদ্ধির তরি, তোমাদের সমৃদ্ধির নৌকাকে আমি পানির তলায় ডুবিয়ে মারি। তোমাদের একটা দেওয়ারও দরকার নাই, আর 9টা নেওয়ারও দরকার নাই। তোমাদেরকে কেউ বলেছে আমাদের ভালো করতে? বলে নাই তো, কেন আসছো তোমরা এই জায়গায়? তাই কবি বলছেন আমি ভরাতরি করি ভরাডুবি, আমি তোমাদের সমৃদ্ধ উন্নয়নের নৌকাকে আমি পানির তলায় ডুবিয়ে মারি। আমি টর্পেডো, টর্পেডো মানে হচ্ছে এক প্রকারের ক্ষেপণাস্ত্র, যেটা জাহাজ থেকে নিক্ষেপ করা হয়। স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ সেটা। এই টর্পেডো নীরবে গিয়ে একটা জাহাজকে ধ্বংস করে দিতে পারে। ওই বলছেন আমি সেই টর্পেডো যেটা তোমাদের উন্নয়নের নৌকাকে একেবারেই ধ্বংস করে দিবে। আমি ভীম ভাসমান মাইন, ভীম মানে হচ্ছে ভয়ঙ্কর, ভাসমান মাইন। সমুদ্রের উপরে তোমরা দেখেছ অনেক প্রকারের ভাসমান মাইন থাকে, সেগুলোর সাথে জাহাজ যখন লাগে তখন পুরো জাহাজ ধ্বংস হয়ে যায়। ওই বলছেন আমি সেই ভীম ভাসমান মাইন, আমি সেই ভয়ঙ্কর ভাসমান মাইন, আমার সাথে লাগতে আসলেই তোমরা একেবারে ধ্বংস হয়ে যাবে। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তো আজকে পর্যন্ত এতটুকু থাকবে। পরবর্তীতে আমরা খুব শীঘ্রই পরের যে পর্বটুকু আছে সেটা আমরা আপলোড দিয়ে দিব। আর কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের পেজের যে ইনবক্স আছে সেই ইনবক্সে মেসেজ করতে পারো। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সাপোর্টটুকু তোমাদেরকে দেবো ইনশাল্লাহ। আজ পর্যন্ত এতটুকু থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।